4 শতাধিক রাজনীতিবিদ যাদেরকে আসলে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত করা হচ্ছে, যাদের আগে বীর মুক্তিযোদ্ধা বলা হতো, যাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হতো, তাদের মধ্যে থেকে শুধু মুজিবনগর সরকারের সদস্য শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ এই নেতাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখনো রাখা হবে। এই তো ফয়েজ, এর বেশি কোনো কারেকশন তো নেই। মুজিবনগর সরকারের সবার কথা বলছেন, এটা আমি কারেকশনের বিষয় না। আমার দুঃখ হচ্ছে যে এই ধরনের সংবাদগুলি আমাদেরকে কিভাবে প্রভাবিত করে। দেখেন, আমরা এখন রাতে 10টায় বসেও এই গত রাতে প্রকাশিত হয়ে যাওয়া বা আজকে সকালে প্রকাশিত আচ্ছা, হয়ে আরেকটি কথা, রাতের বেলা কেন আসলো অধ্যাদেশটি? অধ্যাদেশ রাতে আসেনি, সাংবাদিক রাতে পেয়েছে, এটা তো আর সরকারের দোষ না। ও তাইলে এখন আপনার প্রকাশিত হয়েছে বিকেলের পর। হ্যাঁ, একটা জিনিস যায়, আমি দেখলাম যারা এটা লিখেছে রাতে জারি হয়েছে। এই ওয়ার্ডিং এর গুলি আলাদা একটা টুইস্টিং ফ্লেভার আছে। হ্যাঁ, গভীর রাতে প্রকাশ করলে আপনি প্রকাশ করছেন কেমনে? এটা তো সরকার তার নিয়ম অনুযায়ী অফিস টাইমে কাজ করছে, সেটা আমাদের বিজি প্রেসে চলে যায়, সেখান থেকে গণমাধ্যমে এমন কর্মীরা কাজ করছে যারা সরকারকে বিব্রত করতে চায়। সংবাদ মাধ্যমে তো আমাদের এমন সংবাদকর্মী সাংবাদিকরা ছিলেন যারা গণভবনে যেতেন প্রশ্ন করতে নয়, প্রশংসা করতে। ছিল তো, আমরা সেখান থেকে অনেক দূরে চলে আসছি, বিষয়টা এমন নয়। এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চায় যেখানে আর কখনোই কোনো শাসক এসে গণমাধ্যমের টুটি চেপে ধরবে না। কিন্তু একই সঙ্গে গণমাধ্যমকেও ওই দায়িত্বশীল ভূমিকাটা রাখতে হবে, যেটা হচ্ছে এই স্বাধীনতার অপব্যবহার করে পুরো জাতিকে বিভ্রান্ত করতে না। খুবই ভালো কথা, নীতি কথা হিসেবে শুনতে খুবই ভালো, কিন্তু গণমাধ্যম যেন মাফিয়া মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয় সেজন্য আমরা অনেক আগে থেকে কথা বলে এসেছি। গত 15 বছর যেভাবে ব্যবহৃত হয়েছে, এটা যেন না হয়। এই সুন্দর বাক্য শব্দ বন্ধ দিয়েই কি আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন কি? গণমাধ্যমের স্বাধীনতা দিয়ে দেবেন, সেখানে তো কিছু রিফর্ম আসতে হবে। সেই রিফর্ম কি হলো? দেখেন, দেয়ার আর ভেরিয়াস ফর্মস। রিফর্ম আমরা অনেক কিছু এভাবে বলতে পারি, খুব সহজ, যেটা আপনি আমার কথাটা বলছেন শুনতে সুন্দর শোনায়। আমাদেরকে কষ্ট হলে সুন্দর জায়গায় যেতেই হবে। এখন আপনার এই জিটিভিতে এমন মানুষও চাকরি করে যারা, আমার জিটিভি না বাই দ্য ওয়ে, ওকে, যারা এর আগের সরকারের হয়ে নির্বাচনেও অংশ নেওয়ার চেষ্টা করেছে নৌকা প্রতীকে। এখন এই সরকার এসে কি তাকে বের করে দিবে? আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। গণমাধ্যম, মোস্ট অফ দ্য মিডিয়া হাউসেস আর প্রাইভেট এন্টিটিস, তাই না? এখানে দুর্ভাগ্য হচ্ছে অনেক দায়িত্বশীল সাংবাদিককে আপনি দেখবেন, অনেক দায়িত্বশীল সাংবাদিক নেতা গুণীজনকে আপনি দেখবেন নানানভাবে সারা জাতিকে জ্ঞান দেয়, নিজের অফিসে বেতন দেয় না। এই দায়িত্বশীলরা 5 আগস্ট পরবর্তী সময়ে তার পূর্ববর্তী সময়ের জন্য কি কোনো ক্ষমা চেয়েছে? আপনি তো জামাতকে সেই 1971 সালের ঘটনা নিয়ে প্রতিদিন ক্ষমা চাইতে বলতেছেন। আপনি তো গণহত্যার সহযোগী হিসেবে এই জুলাই আগস্টের সক্রিয় ভূমিকা রেখেছেন, ক্ষমা চেয়েছেন। আপনার এই বুদ্ধিজীবিতা থাকে কোথায়? এক্স্যাক্টলি, তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ানোর জন্য, আপনারা কি করেছেন? আমি এখানে একটু বলি ফয়েজ, এটা একদমই এটা আমার সাবজেক্ট, এখানে আমি একটু বলতেই হবে। সেটা হচ্ছে যে এখানে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য যে রিফর্মগুলো দরকার, যে আলোচনাগুলো আছে, এমনকি সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই জায়গায় কোনো জায়গায় আমরা দেখছি যে একমত, এবং খুব বেশি কিছু এটা নিয়ে আসলে আলোচনাও সেরকম হয়নি। প্রায় সবাই এখানে খুব 2-1টা বিষয় ছাড়া একমতই পোষণ করছে। এর বাইরেও তো কিছু জিনিস তো সরকার আসলে এখন সংস্কার করে ফেলতেই পারে, অধ্যাদেশ জারি করতে পারে, কিছু নীতি তো তারা নিতে পারে। কোনো কিছুই আপনারা চেঞ্জ করলেন না, আর এই একই জায়গার মধ্যে দিয়ে আপনারা আশা করছেন যে গণমাধ্যমের স্বাধীনতা চলে আসবে, আপনারা 100% ফ্রিডম আপনারা এনশিওর করছেন। গণমাধ্যমের স্বাধীনতা আর কিছু জায়গায় আপনি যেটা রিফর্মকে বলছেন, আপনি যদি ওই গুণগত রিফর্মের জায়গায়, মানে বাংলাদেশের গণমাধ্যম ইনফ্যাক্ট যে অবস্থায় আছে, সামান্যতম রিফর্ম করতে গেলে আপনি মানে অবস্থাটা এরকম হবে যে এর অনেক কিছুই থাকবে না। তখন আপনি বলবেন যে বাংলাদেশের গণমাধ্যমের অধিকাংশই তো লাঠিয়াল হিসেবে কাজ করে, অধিকাংশই। আপনি ধরুন, আপনাকে আমি সিম্পলি একটা কথা বলি, একটা আমি নাম বলবো না, একটা সংবাদপত্র সাম্প্রতিক সময়ে হঠাৎ করে প্রফেসর ইউনূসের ব্যাপক প্রশংসা করে একের পর এক কলাম ছাপা শুরু করলো। আমাদের দপ্তর থেকে রিকোয়েস্ট করা হলো, প্লিজ আপনারা এই কাজটা করবেন না। না, তো এই কাজটা করবেন না। হঠাৎ করে দেখলো যে প্রফেসর ইউনূসের সরকার মনে একটু দুর্বল অবস্থায় আছে। সে আর্মি চিফের প্রশংসা করে প্রতিদিন কলাম ছাপা শুরু করলো। হঠাৎ করে আবার বুঝতে পারলো এগুলি যা করি আর না করি আমার বিএনপিকে ঠিক রাখতে হবে।
বিএনপি বন্দনায় মত্ত হয়ে গেল, অথচ গত 16 বছর ধরে এই সংবাদ মাধ্যম তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে দেখিয়ে বছরের পর বছর একটি নিউজ ঝুলিয়ে রেখেছিল। আচ্ছা, এই বাস্তবতার মধ্যে তো এটা তো গণমাধ্যম নেই আসলে, বিষয়ের বাইরে খুব বেশি দূর যেতে চাই না। তবে এই জন্য আপনি যখন গণমাধ্যম সংস্কারের কথাটা বলেন, তখন কিছু সরকারের দিক থেকে, যে কোনো সরকারের জন্য, শুধু এই সরকারের জন্য না, সরকারের দিক থেকে কিছু বিপত্তি আছে। বিপত্তিটা কি? প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি কতটুকু সরকার হস্তক্ষেপ করতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি তো সমাজের সবচেয়ে আপনি নীতিবান লোকদের শীর্ষে আপনাকে মনে করেন, আপনারা কি ভূমিকাটা নিয়েছেন? আর এই বিষয়গুলিতে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। দেখুন না, আপনারা বলতে কাদের কথা বলছেন ফয়েজ? আপনারা বলতে আমাকেও বলছি, আমি নিজেও তো একজন সংবাদকর্মী, আমি আমাকেও বলছি। দেখুন আপনি কি করতে পারেন, আপনারা কোনো উদ্যোগ তো নেন নাই, মানে আপনারা, আবারও আপনাকে বলছি না, উদ্যোগ তো নেওয়া হয় নাই, কেউ তো ক্ষমা চায় নাই, কেউ তার অবস্থান পাল্টায় নাই। প্রত্যেকেই এতদিন যারা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের তোষামোদি করেছে, এই প্রত্যেকেই না, ঠিক আছে, আপনি আমি টোটালি এগ্রি করি, এটা আমি এগ্রি করি। কিন্তু আপনারা সরকার থেকে কি উদ্যোগ নিলেন? এই সরকার তো বলা হচ্ছে যে গণঅভ্যুত্থানের সরকার, এবং এই সরকারের কাছে এত সংস্কার নিয়ে আপনারা বসেছেন, তাহলে আপনারা এই যে কদিন আগে শুনলাম রিকনসিলিয়েশনের জন্য আপনারা একটা কাউন্সিল করবেন, তাহলে গণমাধ্যমে যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের জন্য কোনো কাউন্সিল, সেই সুযোগটা তারাও পাবেন। কেউ যদি অপরাধী মনে করেন, অপরাধী ব্যক্তি যদি নিজেকে কোনো কারণে অপরাধী মনে করে, তার দুইটা ফর্ম আছে, আলাদা করে করা হতো। সেটা একটা পাবলিক অ্যাপোলজি, তার অপরাধের মাত্রা বুঝে, আরেকটা হচ্ছে নিজে সংশোধন হওয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফয়েজ। একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে মানবিক করিডোর নিয়ে আমরা এর আগে শুনেছি যে মানবিক করিডোর জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছিল, এবং সেই জায়গা থেকে আলোচনা ঘুরে অনেক জায়গায় চলে এসেছে, এবং নাম পরিবর্তন হয়ে এটা মানবিক করিডোর থেকে একটি চ্যানেল যেখানে শুধু খাবার দেওয়া হবে এরকম এখন বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো আজকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মন্তব্য শুনলাম যে জাতিসংঘ এখানে ইনভলভ না, তাহলে কার সাথে আপনারা কথা বলে ইতিবাচক সাড়া দিয়েছিলেন? আমরা তো বারবার বলছি, মানবিক করিডোরের নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো কথাই হয়নি সরকারের। এই করিডোর বিষয়ে সরকার ইতিবাচক সাড়াটা কাকে দিলেন? হাওয়াকে দিলেন? এই যে দেখুন, বিপত্তিটি ওইখানে। এতদিন আমরা বলতে থাকলাম, অবস্থাটা এরকম হলো, কসম কেটে বলা ছাড়া আর উপায় নেই, বিশ্বাস করতে পারছিলেন না। বিভ্রান্তিটা ওই একটা জায়গাতেই, করিডোর, পার্টিকুলারলি করিডোর শব্দের সঙ্গে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয়নি। এটা আমরা বারবার বলছি, সংবাদ সম্মেলন করে বলছি, আপনি দাওয়াত দিচ্ছেন আপনার অনুষ্ঠানে, না, এটা কিন্তু আমরা বারবার কথা বলেছি, আমরা বারবার কথা বলেছি। না, ফয়েজ আহমেদ, আমি আপনাকে বলি, এটা নিয়ে আমরা বারবার কথা বলেছি, এটা শুনেছি যে জাতিসংঘ এরকম প্রস্তাব দিলে আমরা এরকম, তাদের আগ্রহ আছে, প্রস্তাব দিলে আমরা প্রস্তুত থাকব, আমাদের সেক্ষেত্রে মিয়ানমারের সাথে এবং স্টেকহোল্ডারদের সাথে। আবারও বলছি, কিন্তু পার্টিকুলারলি একটা ওয়ার্ডকে আপনার মাথা থেকে ইরেজ করতে হবে, যেটা গেঁথে গেছে। ইন্ডিয়ান একজন সাংবাদিক আছে চন্দন নন্দী, ওই ভদ্রলোক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য খুবই স্বীকৃত। এই ভদ্রলোক একটা লেখা লিখেছে নর্থ ইস্ট নিউজে, এরপর থেকে আমাদের মননে মস্তিষ্কে করিডোরটা ঢুকে গেছে। আমরা বললাম তো নানানভাবে বুঝাইও এটা আপনাদের, না, আমি করিডোর ব্যবহার করলাম না, তো সেজন্য বললাম যে করিডোর না, আমরা যেটা চ্যানেল পাবলিকলি কমেন্ট করেছে। জাতিসংঘ মহাসচিব যখন ঢাকায় এসেছেন, উনি তো প্রেস কনফারেন্সে বলেছেন, আমরা তো ওই বিষয়ে কখনো অস্বীকার করছি না যে সেখানে মিয়ানমারের রাখাইনে একটা মানবিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই মানবিক বিপর্যয় যদি হয়, সেখানে যদি মানুষ মরতে থাকে, এখানে আমাদের কিছু কনসার্ন আছে। আমরা যদি একদম অমানবিকও হয়ে যাই, আমাদের কনসার্ন হচ্ছে এতদিন যে রোহিঙ্গারা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে এসেছে, সেই রোহিঙ্গারা ক্ষুধার তাড়নায় অন্য জাতিগোষ্ঠী সহ বাংলাদেশে আসবে। সুতরাং তাদেরকে হিউম্যানিটেরিয়ান চ্যানেল, লেটস মেক ইট সিম্পল, ভেরি সিম্পল, ওকে, একদম সিম্পল করি, আমরা করিডোর শব্দটা উচ্চারণ না করি। আমরা তাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমরা সরকার প্রস্তুত অপ্রস্তুতের প্রশ্নটা আরো পরে। সরকারের জায়গা থেকে বলেছে সরকার এই বিষয়ে নীতিগতভাবে একমত। আচ্ছা, আপনি এখন দেখেন, তখনই এই শব্দের পরের শব্দটা আপনি আমাকে যেরকম থামিয়ে দিচ্ছেন, এর পরের শব্দটা আপনি মুছে দিয়েছেন, সেটা হচ্ছে তবে আমাদের কিছু শর্ত রয়েছে। আচ্ছা, এই একমতটা কার কাছে পোষণ করেছেন আপনারা? আমাদের জাতিসংঘের সঙ্গে আলাপ হয়েছে এই বিষয়ে। চ্যানেল, ইটস নট করিডোর। আমি আবারও বলছি, আপনি ওটা থেকে বের হচ্ছেন না, কিন্তু বলছেন পাশে রেখে দিচ্ছি। তার মানে কি জাতিসংঘ মহাসচিব এখানে বলেছেন তো, আচ্ছা, প্রেস কনফারেন্সে বলেছেন। ওকে।